এই ক্লাসগুলোতে আপনারা বড় বড় বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। তো এই বাক্যগুলো আমরা বিবিসি নিউজ অথবা প্রথম আলো পত্রিকা থেকে নিই। তো আজকের আর্টিকেলটা বিবিসি নিউজ থেকে নিয়েছি, নূর হোসেনের একটা আর্টিকেলের এই আজকের ক্লাসটা। তো চলুন আমরা প্রথম যে বাক্যটা অনুবাদ করব সেটাতে চলে যাই। তো প্রথম বাক্যটা হচ্ছে 10ই নভেম্বর 1987 সাল। তো আসলে এই দিনে নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়। এই দিনে নূর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। তো আমরা এটাকে অনুবাদ কিভাবে করব? এখানে খুব কিছু নাই যে আপনারা অনুবাদ করবেন। তারপরেও যদি আপনাদের এটা সম্পূর্ণ সেন্টেন্স অনুবাদ করতে হয়, আপনারা এটা এভাবে করতে পারেন, ইট ওয়াজ অন নভেম্বর 10, 1987। খুব সিম্পলভাবে এটা করতে পারেন। আরও ফর্মাল ওয়েতে যদি করতে চান তাহলে অন দ্য 10th নভেম্বর 1987 এভাবে করতে পারেন। তো এই সেন্টেন্সে খুবই সিম্পল। ইট হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে মূল ভার্ব এখানে। অথবা আপনারা এইভাবে বলতে পারেন, ইট অকার্ড অন দ্য 10th of November 1987। অথবা আপনারা দ্য ডেট ওয়াজ নভেম্বর 10, 1987। এভাবেও আপনারা বিভিন্নভাবে এটা অনুবাদ করতে পারেন। প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার সচিবালয় অবরোধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলো। তো এখানে এই বাক্যটা অনুবাদ করার সময় সাবজেক্ট এবং ভার্বটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তো ডাক দিয়েছিল বিরোধী দলগুলো এখানে সাবজেক্ট। এই কারণে বিরোধী দলের ইংরেজি আমরা এখানে লেখা আছে অপোজিশন পার্টিস, বিরোধী দলগুলো। এবং ডাক দিয়েছিল ইংরেজি হবে কল ফর, ডাক দেওয়া, আহ্বান করা। অবরোধ ইংরেজি হচ্ছে ব্লকেড। তো ফুল সেন্টেন্সটা হচ্ছে অপোজিশন পার্টিস কল ফর এ ব্লকেড অফ দ্য সেক্রেটারিয়েট ইন দ্য ক্যাপিটাল ঢাকা বাংলাদেশ, ডিমান্ডিং দ্য। তো ডাক দেওয়া, আর এখানে কেন তারা এই অবরোধটা দিয়েছে? প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের দাবিতে। এই কেন জিনিসটা, এই ফলাফল জিনিসটা অথবা তাদের উদ্দেশ্যটা আমরা এই ডিমান্ডিং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে করব। পরবর্তীতে আমরা সবগুলো জিনিস দেখব। তো এই সেন্টেন্সে মূল তিনটা পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট, একটা হচ্ছে ভার্ব পার্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল পার্ট। তো আমরা এখান থেকে যখন এই জিনিসগুলোর ব্যবহার শিখে যাব, যে বাংলা বাক্যর কোথায় সাবজেক্ট আছে, কোথায় ভার্ব আছে, কোন অংশটুকুকে প্রেজেন্ট পার্টিসিপল করব, তখন আমাদের জন্য অনুবাদ, বড় বড় সেন্টেন্সের অনুবাদগুলো খুব সহজ হয়ে যাবে। তো এই অংশে আমরা যদি দেখি যে বাংলা বাক্যের বিরোধী দলগুলো হচ্ছে সাবজেক্ট, অপোজিশন পার্টিস। এখানে অপোজিশন পার্টিরা হচ্ছে সাবজেক্ট। এবং আমাদের এই সেন্টেন্সে বিরোধী যে অবরোধের ডাক দিয়েছিল এটা হচ্ছে ভার্ব, কল ফর এ ব্লকেড, অবরোধের ডাক দিয়েছিল এটা হচ্ছে ভার্ব। তো এখানে ভার্বটা আমরা পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার করেছি। তো অনেকেই বলতে পারেন যে তাহলে ব্লকেটটা কি? আসলে আমি অবরোধের ডাক দিয়েছিল, শুধু ডাক দিয়েছিল জিনিসটা সুন্দর, মানে ফ্রেজ আকারে প্রকাশ করা ভালো। কল ফর এ ব্লকেট, কল ফর এ হরতাল। তো এখানে মূল ভার্বটা হচ্ছে কল ফর, পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার করা হয়েছে। তো এখানে এই যে ডাক দিয়েছে অবরোধের, যে ব্লকেটের উদ্দেশ্যটা কি? ব্লকেটের উদ্দেশ্য হচ্ছে প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের পুনরুদ্ধার। তো এই যে দাবিটারে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে করছি আমরা, ডিমান্ডিং দ্য রেজিগনেশন অফ প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ অ্যান্ড রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। তো আমরা এখানে তিনটা মেইন জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট পার্ট যেটা অপোজিশন পার্টিস, আর একটা হচ্ছে ভার্ব পার্ট কল ফর এ ব্লকেড, এবং প্রেজেন্ট পার্টিসিপল পার্ট। তো আপনারা কিন্তু দেখলেন যে একটা লম্বা বাক্যের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল শুধু ডিমান্ডিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপল উপরে অন্যান্য শব্দ বসছে না, এই কারণে বলছি যে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো আপনার অনুবাদের সময় এই বিষয়গুলো সতর্কতার সাথে দেখতে হবে। তারপর আরেকটা বাক্য আছে, অবরুদ্ধ নগরীতে সেদিন রাস্তায় নেমেছিল এক তরুণ। এই বাক্যটা অনুবাদ করা যায় অন দ্যাট ডে, ওই সেদিন। এই যে আমরা সেদিনের জন্য দিলাম অন দ্যাট ডে, আমরা এখানে এক তরুণ এই সেন্টেন্সের সাবজেক্ট। এক তরুণ, এই ইয়াং ম্যান, এক তরুণ ইংরেজি এই ইয়াং ম্যান, তোর নাম হচ্ছে নূর হোসেন। তো এখানে রাস্তায় নেমেছিল, এটা হচ্ছে ক্রিয়া। তো রাস্তায় নামা, এটা আপনারা চাইলে টেক টু দ্য স্ট্রিট এইভাবে বলতে পারেন। ইডিওমেটিক ওয়ে, খুব ফর্মাল ওয়ে, এগুলো একাডেমিক ওয়ে। তো টেক টু দ্য স্ট্রিট, অথবা আপনারা বলতে পারেন স্টেপ ইনটু স্ট্রিট, অথবা মার্চ ইনটু স্ট্রিট। আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি এখানে, স্টেপ থেকে স্টেপড, মার্চ থেকে মার্চড, এবং টেক থেকে টুক পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে যেহেতু রাস্তায় নেমেছিল। বুঝতে পারছেন? তাহলে ফুল সেন্টেন্সটা হবে, ওয়ান ডে ইয়াং ম্যান নূর হোসেন স্টেপড ইনটু, অথবা টুক টু দ্য স্ট্রিটস ইন দ্য বিসাইজড সিটি। অবরুদ্ধ নগরীর জন্য আমরা দিচ্ছি বিসাইজড সিটি। তা আপনারা মনে রাখবেন যে এখানে এই অবরুদ্ধ নগরী জিনিসটা হচ্ছে বিসাইজড সিটি। তো এখানেও আমরা সাবজেক্ট, ভার্ব, অ্যাপোজিশন এবং প্রেপোজিশনাল ফ্রেজ, এই চারটা পার্ট আমরা এখানে দেখব।
এই আপনার অনুবাদের সময় লম্বা লম্বা বাক্য অনুবাদের সময় এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে আপনাদেরকে দেখতে হবে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অ্যাপোজিশন, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ। আপনারা একটু চেষ্টা করুন এইখানে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অ্যাপোজিশন, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, এই জিনিসগুলো যদি আপনারা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারেন এবং ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের অনুবাদ সহজ হবে। তো দেখেন এখানে এই যে অন দ্যাট ডে, এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হবে, শেষে নাউন বসবে। অন প্রেপোজিশন, দ্যাট ডে হচ্ছে নাউন এখানে। ইনফ্যাক্ট ডেটা হচ্ছে নাউন, নাউন বসলে তার আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। তো সেদিনের জন্য আমরা দিলাম অন দ্য ডে। তারপর আমরা এক তরুণ, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এক তরুণ, এ ইয়াং ম্যান। এক তরুণ, এ ইয়াং ম্যান সাবজেক্ট, এ ইয়াং ম্যান সাবজেক্ট, এক তরুণ। এবং এই সেন্টেন্সে আপনার ভার্ব হচ্ছে, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে টুক টু দ্য স্ট্রিট, রাস্তায় নেমেছিল, টুক টু দ্য স্ট্রিট। এবং এই সেন্টেন্সের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নূর হোসেনের রোল হচ্ছে এখানে অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন হচ্ছে এমন জিনিস যেটা না জানলে অনেক ঝামেলায় পড়বেন। এই ইয়াং ম্যান বলছেন, তাহলে নূর হোসেনকে, নূর হোসেনকে সাবজেক্ট এখানে না, ইয়াং ম্যান সাবজেক্ট, যেহেতু টুক ভার্বের বাম পাশে আছে। ভার্বের বাম পাশে যারা থাকে তারা সাধারণত সাবজেক্ট থাকে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই ইয়াং ম্যান হচ্ছে মূল সাবজেক্ট আর নূর হোসেনটা হচ্ছে অ্যাপোজিশন। একটা নাউন বসার পরে সেই নাউনের পরিচয় দেওয়ার জন্য যদি আরেকটা নাউন বসায়, দ্বিতীয় নাউনটা হচ্ছে অ্যাপোজিশন। আরও সহজভাবে বলতে গেলে দুইটা নাউন পাশাপাশি, দুইটা নাউন অথবা নাউন ফ্রেজ, এই ইয়াং ম্যান নাউন ফ্রেজ, নূর হোসেন নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে দ্বিতীয় নাউনটি যদি প্রথম নাউনের পরিচয় দেয়, ইনফরমেশন দেয়, দ্বিতীয় নাউনটা প্রথম নাউনের অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন আপনাদের জানতে হবে। তাহলে এই ক্লাসে আমরা কি দেখলাম? এই ক্লাসে আমরা সাবজেক্ট খুঁজে পেলাম এই ইয়াং ম্যান, ভার্ব খুঁজে পেলাম টুক দ্য স্ট্রিট, এবং আমরা দেখলাম সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অ্যাপোজিশন চলে আসছে। তারপরের বাক্য হচ্ছে তার বুকে পিঠে স্বৈরতন্ত্রের পতন আর গণতন্ত্রের দাবিতে লেখা স্লোগান, মানে স্লোগান লেখা ছিল। তো এখানে এই বাক্যে স্লোগানটা কিন্তু আপনার সাবজেক্ট। তাহলে স্লোগানস লেখা ছিল, লেখাটা হচ্ছে ভার্ব, ওয়ার রিটেন, স্লোগান লেখা ছিল। দাবিতে, এইখানেও দাবিতের জন্য আমরা দাবিটাকে প্রেজেন্ট পার্টিসিপল করব। ডিমান্ডিং দ্য ফল অফ অটোক্রেসি, অটোক্রেসি মানে হচ্ছে স্বৈরতন্ত্র, অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি, কেমন গণতন্ত্রের রেস্টোরেশন লিখলাম আমরা আগের একটা সেন্টেন্সে, এখানে হলো ইস্টাবলিশমেন্ট। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং ইস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি দুটোটাই কিন্তু একই অর্থ। এইখানে এই সেন্টেন্সের স্লোগানটা কিন্তু আপনার সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে ওয়ার রিটেন, স্লোগান লেখা ছিল। স্লোগানগুলো কি? ডিমান্ডিং ফল অফ অটোক্রেসি, স্বৈরতন্ত্রের পতন এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা। এটা কোথায় লেখা ছিল? অন হিজ চেস্ট অ্যান্ড ব্যাক, তার বুকে এবং তার পিঠে। তো আমরাও এটা থেকে সাবজেক্ট, ভার্ব এবং প্রেজেন্ট পার্টিসিপল যদি অলরেডি এক্সপ্লেন করেছি, আমরা খুঁজে বের করব। এখান থেকে আপনারা দেখেন এই স্লোগানটা কিন্তু আপনার সাবজেক্ট, স্লোগানটা হচ্ছে সাবজেক্ট। তো আপনার প্রথমে আমরা এখানে দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল অংশটা দেখাইছে এই সেন্টেন্সের প্রেজেন্ট পার্টিসিপল অংশটা কোথায় বসছে দেখেন, স্লোগান সাবজেক্ট এবং ওয়ার রিটেন ভার্বের মাঝখানে বসছে। তো এখানে এই স্লোগান থেকে ডেমোক্রেসি পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু সাবজেক্ট। এই সাবজেক্টটা অনেক বড়, যে সাবজেক্টের মধ্যে একটা নাউন আছে এবং সেই নাউনকে ব্যাখ্যা করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়েছে। তো এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজগুলো দেখেন কোথায় কোথায় বসে। আপনারা প্রথম একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেখছেন সেন্টেন্সের শেষে বসছে, কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা সেন্টেন্সের শেষে বসে নাই, খুব কমপ্লেক্স একটা জায়গায় বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসে গেছে। তো এখানে এই যে স্বৈরতন্ত্রের পতন ও গণতন্ত্রের দাবিতে, এইটুকুর জন্য আমি যদিও লেখা স্লোগান এইটুকু লাল করে ফেলছি, কিন্তু স্বৈরতন্ত্রের পতন আর গণতন্ত্রের দাবিতে এইটুকু অংশ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ডিমান্ডিং দ্য ফল অফ অটোক্রেসি, স্বৈরতন্ত্রের পতন, এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা, গণতন্ত্রের দাবিতে। তো আপনি প্রেজেন্ট পার্টিসিপলটা কোথায় বসছে আপনারা দেখেন। তারপরে দেখেন ভার্বটা হচ্ছে এখানে ওয়ার রিটেন। তো এখানে একটা প্রশ্ন থাকে, এটা আসলে কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস, এটা পাস্ট সিম্পল টেন্স প্যাসিভ ভয়েস। লেখা, এরকম দেখেন, লেখে না, সে লেখে এরকম না, স্লোগান লেখা হয় এরকম। তাহলে স্লোগান দেখেন, এখানে স্লোগানের সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছে আপনার ওয়ারের। যদি ডেমোক্রেসির সাথে হইতো তাহলে কিন্তু ওয়াজ হইতো,
তাহলে আমরা বুঝতে পারছি এই যে প্রেজেন্ট পার্টিসিপলের অংশটুকু এইটুকু কিন্তু ভুল ভার্বের অংশ না। যদি মূল ভার্বের অংশই হইতো, হেডওয়ার্ড যদি ডেমোক্রেসি হইতো, অথবা হেডওয়ার্ড যদি এস্টাবলিশমেন্টই হইতো, অথবা হেডওয়ার্ড যদি অটোক্রেসি হইতো, তাহলে ওয়ার রিটেন হইতো না, ওয়াজ রিটেন হইতো। ওয়ার রিটেন কেন হয়েছে? স্লোগানস ওয়ার রিটেন, স্লোগান লেখা হয়েছিল অন ইস চেস্ট অ্যান্ড ব্যাক, তার চেস্ট অ্যান্ড ব্যাকে। স্লোগানগুলো কি? ফল অফ ডেমোক্রেসি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু অনেক কিছু আপনাদের শেখাবে আশা করি, বড় বড় বাক্য অনুবাদ করার জন্য। তারপরে সাবজেক্টটা স্লোগান, সিম্পল এটা। তবে এই সাবজেক্টটা কিন্তু এই ডেমোক্রেসি পর্যন্ত। আমি কিন্তু এগুলো একটু কালারটা ডিম করে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা মূল সাবজেক্ট, হেডওয়ার্ড কিন্তু স্লোগানকে ব্যাখ্যা করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া হয়েছে।